মোদী সরকারের বাজেটে হতাশ হয়েছে মধ্যবিত্ত চাকরিজীবীরা। সেই বাজেট নিয়ে বুধবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করলেন নরেন্দ্র মোদী, অমিত শাহকেও। পাল্টা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। বুধবার বেকারত্ব প্রসঙ্গে সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। फॉर्मल सेक्टर में मोनोपोलीज बन रही हैं। कोरोना के समय अलग अलग वेरिएंट्स आते हैं, वो डबल ए वेरिएंट है और वो पूरा का पूरा हिंदुस्तान की जो अर्थव्यवस्था है उसके अंदर फैल रहा है। एक व्यक्ति को हिंदुस्तान के सब पोर्ट्स जो भी हिंदुस्तान में होता है उधर अदानी जी दिखाई देते हैं और दूसरी साइड अंबानी जी, पेट्रोकेमिकल्स, टेलीकॉम। এই বাজেট একটি যুগোপযোগী বাজেট। মনে রাখতে হবে এই বাজেট 100 বছরের ইতিহাসে মানব সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বহু কষ্টার্জিত লক্ষ্যে পৌঁছানোর বাজেট। বাজেট নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীও। গতকাল একটা বাজেট হলো, কিছু নেই, ভোভা। সে আগে আমরা খোখো খেলতাম না, কাবাডি খেলতাম, চুকিটকিট। এই বিজেপিকে দেখলে আমার মনে হয় চুকিটকিট দল। আর চুকিটকিটের দুজনই পান্ডা। ও বলে চু তো ও বলে কিট, ও বলে কিট তো ও বলে কিট। চু কিট কিট। মঙ্গলবার দ্বিতীয় মোদী সরকারের তৃতীয় বাজেট দেখে মধ্যবিত্ত চাকরিজীবীরা হতাশ। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়েনি, অন্য কোনো পথেও কর ছাড়ের সুরাহা মেলেনি। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কোনো ছাড় ঘোষণা করা হয়নি। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে একটিও কথা বলা হয়নি। এরপরই রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে দাবি করেন এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বুধবারও এই ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেত্রী। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্যে হীরের দাম কমানো নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। কিচ্ছু নেই মানুষের জন্য। দেখুন, একটা কথা বলেনি। হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, চাল চায় না, ডাল চায় না, আলু চায় না, চাই হিরে। হিরে দিয়ে হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজেরা হিরের ঘন্ট খেয়ে বসে থাকবে। এবারের বাজেটে 100 দিনের কাজের প্রকল্পে বরাদ্দ কমিয়েছে মোদী সরকার। 100 দিনের কাজের প্রকল্পে গতবার বরাদ্দ টাকার পরিমাণ সংশোধন করে 98,000 কোটি টাকা করা হয়েছিল। এবারের বাজেটে বরাদ্দ কমিয়ে করা হয়েছে 73,000 কোটি টাকা, যা গত বছরের সংশোধিত বাজেট এস্টিমেটের তুলনায় 25% কম। বুধবার এ নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছি। ক্যান ইউ ইমাজিন? গরিব লোকগুলো 100 দিনের কাজ করে, পরিবর্তে কটা মাত্র টাকা পায়, তাই দিয়ে সংসার চালায়। কমাতে 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 এমন করে দিয়েছে, এবারে তো বাজেটে টাকাই নেই। বিজেপি গভর্নমেন্টের দেশে কেউ প্রতিবাদ করে না বলে, আই এম সরি টু সে, নোবডি ইজ প্রোটেস্টিং। যাতে গরিব মানুষ বাড়িতে বসে টাকা পাচ্ছেন, স্টার্ট আপ হচ্ছে, নিউ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া শুরু হয়ে গেছে, এটা হচ্ছে তার। সেজন্য এত বড় যে 2 বছর ধরে মহামারী অতিমারি চললো, 80 কোটি লোককে ফ্রিতে রেশন খাইয়েছেন প্রধানমন্ত্রী, যেটা বিশ্বে কেউ করতে পারেনি। একটা লোককে মরতে দেননি অনাহারে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর দূরদর্শিতা। সব মিলিয়ে বাজেট পেশের একদিন পরও তা নিয়ে তর্ক বিতর্ক চলছেই। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সম্প্রতি গোয়ায় গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকাল আবারও সেই পথে তিনি হাঁটলেন। বললেন কংগ্রেস দলটা কিভাবে চলেছে দেখে খারাপ লাগে। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেসও। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয়ে বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
কংগ্রেস বিজেপিকে সাহায্য করে বা সমর্থন প্রশ্ন তো 1000 মাইল দূরের কথা। সাহায্য করার কোনো উদাহরণ কেউ কখনো কোথাও দেখাতে পারবেন না। কিন্তু বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষই জানেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমিও কেমনভাবে এবং কতবার বিজেপির কাছে দ্বারস্থ হয়েছেন এবং বিজেপির মন্ত্রিসভায় অংশ নিয়েছেন, বেরিয়ে গেছেন, আবার অংশ নিয়েছেন, আবার বেরিয়ে গেছেন। কংগ্রেস কিন্তু কখনো বিজেপির দ্বারস্থ কখনো কোথাও কোনোদিনও হয়নি। গোয়া বিধানসভা নির্বাচনের শুরু থেকে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক কংগ্রেস নেতাকে দলেও টেনেছিলেন, তবে তাদের মধ্যে অনেকেই আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেও গেছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূল দাবি করেছে তারা গোয়ায় জোটের জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছিল, কিন্তু কংগ্রেস সাড়া দেয়নি। পাল্টা কংগ্রেস দাবি করেছে যে তৃণমূলের একটাই লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করা, তার জোট আহ্বানে সাড়া দেবার কোনো মানে নেই। এই পরিস্থিতিতে আগামী দিনে প্রয়োজনে অন্য আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে এগোনোর ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড। इट इज ए नेशनल पार्टी नाउ। हम लड़ने के लिए तैयार है, हम बीजेपी को हटाने के लिए तैयार है। हम आने वाला दिन चाहते हैं जितना भी रीजनल पार्टी है, आइए हम लोग एक साथ में काम करें और एक साथ में काम करके बीजेपी को हम 2026 में परास्त करें पॉलिटिकली। ये हमारा वादा है। কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা পলিটিক্যাল ফাইট নয়, এটা হচ্ছে ইডিওলজিক্যাল ফাইট। ভারতবর্ষের মাটিতে জাতীয় কংগ্রেস ছাড়া বিজেপিকে ক্ষমতাচ্যুত করা অসম্ভব ব্যাপার। ভারতবর্ষে জাতীয় কংগ্রেস চান, অন্তর থেকে চান সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংঘবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের পথ তৈরি করতে। ওনার কথা কেউ শুনবে না, ওনাকে সবাই চেনে, সেই কারণে হাত পা ধরার পরেও গোয়াতে কেউ এগিয়ে আসে। সব মিলিয়ে 5 রাজ্যের ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। মোদি জমানায় তৈরি হয়েছে দুটি ভারত, একটি ধনী একটি গরিব। ফিরে এসেছে রাজার রাজত্ব। মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বেকারত্ব, কৃষকদের সমস্যা মেটাতে ব্যর্থ সরকার। রাহুল বুদ্ধিভ্রষ্ট, দিশাহীন। কংগ্রেস সাংসদকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। दो हिंदुस्तान बन रहे हैं, एक अमीरों का हिंदुस्तान और दूसरा गरीबों का हिंदुस्तान। गरीब हिंदुस्तान के पास आज रोजगार नहीं है। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক বিতর্ক। তাতে অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানালেন রাহুল গান্ধী। ধনী ভারত, গরিব ভারত, রাজার রাজত্ব, বেকারত্বের পর্বত, একের পর এক চোখা চোখা বিশেষণে বিদ্ধ করলেন সরকার পক্ষকে। বুধবার সংসদে এক একটি বিষয় ধরে ধরে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, দুজন শিল্পপতির হাতে দেশের সবকিছু তুলে দিচ্ছে মোদী সরকার। মধ্যবিত্ত গরিব হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। চরমে উঠছে বৈষম্য। वो डबल ए वेरिएंट है और वो पूरा का पूरा हिंदुस्तान की जो अर्थव्यवस्था है उसके अंदर फैल रहा है। एक व्यक्ति को हिंदुस्तान के सब पोर्ट्स, और दूसरी साइड अंबानी जी, पेट्रोकेमिकल्स, टेलीकॉम। 2021 में 3 करोड़ युवा रोजगार खोए हैं। 50 साल से सबसे ज्यादा बेरोजगारी आज हिंदुस्तान में है। সম্মানীয় রাহুল গান্ধীকে বলবো, রাহুল গান্ধী ভারতবর্ষটাকে চিনতে পারেননি বলেই এই কথা বলছেন। বাজেটে অর্থনৈতিক বৃদ্ধির হার 9% হওয়ার পরে রাহুল গান্ধীর এই সমস্ত কথাবার্তা সস্তা প্রচারে থাকার জন্য, আর তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই আমেঠির মতো সিটে, ট্র্যাডিশনাল গান্ধী ফ্যামিলির সিটে তাকে হারতে হয়েছে। ইংরেজ আমলে জওহরলাল নেহেরুর প্রায় 10 বছর জেলবন্দি থাকার কথা। ইন্দিরা গান্ধীকে হত্যার প্রসঙ্গ
এবং রাজীব গান্ধীর আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে মোদী সরকারকে আক্রমণ শানান রাহুল গান্ধী। But my great-grandfather spent 15 years in jail building this thing. My grandmother was shot 32 times and my father was blown into bits. So I understand what it is. And you are fiddling with something very, very dangerous. And I am advising you, stop. Because if you do not stop, you will create a problem. এদিন সংসদে দাঁড়িয়ে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল গান্ধী। নাম না করে খোঁচা দিয়ে বলেন, রাজাদের যুগ শেষ হয়েছিল 1947 সালে, কিন্তু এখন অনেকেই নিজেকে রাজা কিংবা শাহেনশাহ বলে ভাবতে শুরু করেছেন। The idea of a king, which the Congress removed in 1947. We smashed that idea of a king. Now that idea of a king has come back. That there is a king, a Shahinshah, a ruler of rulers, a master of masters. You can look at Ashoka the Great. You can look at the Mauryas, you can look at the Guptas, you can look at anyone you want. It has always been ruled by conversation and negotiation. বাজেট অধিবেশনের প্রথম পর্বেই মোদী সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করে বিরোধীদের সুর বেঁধে দিলেন রাহুল গান্ধী। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। এবিপি আনন্দ। পে স্লিপ চাওয়া নিয়ে বিবাদ। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক ও ভূগোলের শিক্ষকের তুমুল মারপিট। জেলা স্কুল পরিদর্শককে তদন্তে নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। শুক্রবারের মধ্যে দিতে হবে রিপোর্ট। গতকালের এই ছবি দেখতে দেখতেই আজকের আনন্দ সকাল এ পর্যন্তই। বিভিন্নভাবে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার খুলবে স্কুল, তার আগে বুধবার এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নদিয়ার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সংবাদ মাধ্যমের সামনেই মারপিটে জড়ালেন প্রধান শিক্ষক এবং ভূগোলের শিক্ষক। ধাক্কাধাক্কি, কিল, চড়, ঘুষি, বাদ গেল না কিছু। পে স্লিপ না পাওয়া সহ একাধিক অভিযোগে এদিন প্রধান শিক্ষকের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান শিক্ষক। সামনেই ছিলেন ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষক কথা বলার মাঝেই তাঁর ওপর চড়াও হন বিক্ষোভকারী শিক্ষক। পাল্টা হাত চালান প্রধান শিক্ষকও। অন্য শিক্ষকরা কোনো রকমে সামলান দুজনকে। ঘটনাটা তো খুবই বাজে হয়েছে, কারণ আমি যখন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম আরও কয়েকজন শিক্ষক দাঁড়িয়েছিলেন, ওনারা পিছন থেকে আমাকে প্রহার করেন এবং সাময়িকভাবে মেন্টালি আমিও একটু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ওনাকে আমার মারা হয়েছে। জিওগ্রাফির শিক্ষক একটা অভিযোগ করছে যে স্যালারি স্টেটমেন্ট দীর্ঘদিন চেয়েও পায়নি, তাই জন্য না, এরকম ঘটনা আমার জানা নেই, উনি আমার কাছে কোনোদিন বলেননি। গত কয়েকদিন ধরে অফিসে ঘুরছি ডিসেম্বর থেকে, যে স্যালারি স্টেটমেন্টটা দেওয়া হোক। আমাকে প্রায় 1.5 মাস ধরে ঘোরাচ্ছে এই অফিস। আমি আমার ওটা পাওয়ার জন্য অবস্থান বিক্ষোভ একাএকই হেডমাস্টারের ঘরের সামনে একটা চেয়ার নিয়ে বসে এই উত্তর দিতে দিতে হঠাৎ উনি বললেন, এই যে মর্যাদার কথা বলছে, আমার চোখের সামনে ওনাকে একজন জুতো মেরেছে। বলা মাত্র আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, ওনাকে একটা চাটি মারতে গেলাম। 175 বছরের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। একসময় এই স্কুলেই পড়েছিলেন রামতনু লাহিড়ী, দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা। পড়াশোনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু হেমন্ত কুমার সরকারও। সেই ঐতিহ্যবাহী স্কুলেই 2 শিক্ষকের মারপিট, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বিদ্যুৎজনেরা। খুব স্বাভাবিক কারণেই আমাদের এই কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের এই অধঃপতন দেখে আমি কি বলবো, এ থেকে ধিক্কার জানানোর মতো আমার কোনো ভাষা নেই। আজকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে যে ঘটনা ঘটেছে তা শিক্ষা জগতের কাছে একটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর গোটা বিষয়টি তদন্তে নির্দেশ দিয়েছে নদিয়া স্কুল পরিদর্শককে। শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা শাসকের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে জেলা স্কুল পরিদর্শকের রিপোর্ট মেলার পরে রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। প্রদ্যোৎ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।